নমস্কার, জয় শ্রীরাম, হর হর মহাদেব। আজকে ভেবেছিলাম অনেকগুলো ব্রেকিং নিউজ নিয়ে আজকের প্রতিবেদনটা করব। ভাইপো কালকে সিআইডি কীভাবে রগরানি খেয়েছে, আজকে ইডিতে গেছে, রক্ষা কবচ নেই, অ্যারেস্ট হবে কি হবে না, ভাইপোর পিএ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গেছে, অরূপ বিশ্বাস থার্ড নোটিশ ফেল করেছে, একটার পর একটা খবর। তার উপরে শুভেন্দু অধিকারী আজকে কলকাতা পুরসভায় এসেছিলেন, সেখানে মমতার বৌদি কাজরি ব্যানার্জি গেছে, গিয়ে শুভেন্দু তো একদম গদগদ হয়ে পড়েছে, রাজনৈতিক নিজের দলটার কথাও সে ভুলে গেছে, ডিগবাজিটা খেলো বলে কিনা এইসব প্রশ্ন হচ্ছে। কিন্তু তার মাঝখানেই একদম বিনা মেঘে বজ্রপাতের মতো একটা ব্রেকিং নিউজ এবিপি আনন্দ ব্রেক করলো। আমি এখনও বিশ্বাস করি এই খবরটি ভুল, এই খবরটি শেষ পর্যন্ত ভুল প্রমাণিত হবে, এবং সেটা যদি প্রমাণিত হয় আমার থেকে খুশি কেউ হবে না। কিন্তু কিন্তু এই খবরে যদি 1%ও সত্যতা থাকে, আজকে আমার একটাই প্রশ্ন, কোথায় গেল রাজনীতির সর্বজ্ঞান সম্পন্ন সেই মানুষগুলো যারা কিছুদিন আগে আমি যে প্রতিবেদন করেছিলাম যে বঙ্গ বিজেপি কি এবার কুরুলেই নিজের পাটা মেরে দিল, বঙ্গ বিজেপির তৃণমূলীকরণ শুরু, সেই দিনকে আমাকে জ্ঞান দিয়েছিল আমি নাকি রাজনীতি কিছু বুঝি না। তারাই সব বুঝে বসে আছেন। তাদের দাবি ছিল যে এই তো মনসুন সেশনটা আসছে জুলাই মাসে, তখন এই যে তৃণমূল ছেড়ে যে কটা কুড়িখানা এমপি এসেছে তাদের ভোটটা নিয়ে নেবে, আর তারপর সব কটাকে একদম ঠান্ডা ঘরে ঢুকিয়ে দেবে, সব কটাকে শায়েস্তা করে দেবে। না 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 না, এদের আগামী দিনে বিজেপির টিকিট পাওয়া, বিজেপির সমর্থিত এনডিএ প্রার্থী হয়ে টিকিট পাওয়া এরকম কোনো সম্ভাবনা নেই। আমি কিচ্ছু বুঝি না, সব জেনে তারা বসে আছেন। আমি তাদেরকে একটাই প্রশ্ন সেদিনকে করেছিলাম যে ঠিক আছে, আমি তো রাজনীতি কিচ্ছু বুঝি না, আপনারা সব জানতা গামছাওয়ালা, একটা কথা বলুন, আপনি আমি যাদের সঙ্গে রাজনীতি দূর দূরান্ত অবধি কোনো সম্পর্ক নেই, তাদের মনের মধ্যে যদি এই কথাটা আসে যে এদের কাজ মিটে গেলে এদেরকে ওই ফুটো ঠোঙার মতো ছুঁড়ে ফেলে দেবে এনডিএ, নরেন্দ্র মোদী, অমিত শাহ, তাহলে যারা এই রাজনীতিটা করে এই জায়গায় এসেছে, একটা লোকসভা জেতা মানে সাতটা বিধানসভার ইকুয়েশন তাকে মাথায় রাখতে হয়েছে, তাদের মাথায় এই কথাটা আসবে না? এতগুলো এমপির মাথায় আসবে না? নাকি এমন কিছু হয়ে আছে যে এখনও তো 3টে বছর বাকি আছে, ততদিনে ব্রেন ওয়াশটা এইখানে কমপ্লিট হয়ে যাবে, আর তারপরে এই চোর চিটিংবাজ ফেরেববাজগুলো হয় বিজেপির টিকিটে আর না হলে বিজেপি সমর্থিত এনডিএর টিকিটে দাঁড়াবে? প্রশ্নটা কি খুব ভুল ছিল? এর আজকেই ইঙ্গিত পাওয়া গেল যে কেন্দ্রীয় মন্ত্রিসভায় এবার ঠাঁই পাচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, এবং তার পাশাপাশি আরেকজন, তিনি হচ্ছেন বর্ধমান পূর্বের সাংসদ শর্মিলা সরকার। এই দুটো খবর একদম ব্রেকিং নিউজের মতো এলো, এবং যেটা এবিপি আনন্দের সূত্রে খবরটা শুনে বুঝতে পারলাম যে যেহেতু তারা এখন এনডিএর শরিক হয়ে গেছে এবং এনডিএর বিজেপি বাদ দিয়ে সবথেকে বড় শরিক হয়ে গেছে, সুতরাং এনডিএ তো তাদের নিজেদের শরিককে মন্ত্রিসভায় ঠাঁই দেয়, সেই জন্য এদের তরফ থেকে দুজনকে প্রতিমন্ত্রী করার একটা কথা বলা হয়েছে, এবং সেই দুজনকে প্রতিমন্ত্রী হিসেবে একদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায় আর আরেকদিকে শর্মিলা সরকারকে বেছে নেওয়া হয়েছে। এখানে বিজেপির কোনো হাত নেই, তারা যে একটা নীতি আদর্শের রাজনীতি করে, তারা যে তাদের যারা জোট সঙ্গী তাদেরকে যে খুব সম্মান দেয়, তারই একটা প্রক্রিয়া এটা। শাক দিয়ে মাছ ঢাকা হচ্ছে। আবারও বলছি যে এই খবর মিথ্যে হোক, এই খবর সত্যি সত্যিই কোনো দিন ঘটেনি এমনটা সামনে আসুক, আমার থেকে খুশি কেউ হবে না, কিন্তু সেই সম্ভাবনা কি দেখা যাচ্ছে? এবিপি আনন্দ যথেষ্ট দায়িত্ব জ্ঞানশীল একটা সংবাদ মাধ্যম, তারা তাদের একটা এডিটোরিয়াল পলিসি আছে, কিন্তু কোনো খবর যখন খবর হিসেবে সামনে নিয়ে আসছে, সেই খবরের বাস্তব ভিত্তি না নিয়ে থাকলে এটা আসবে। এবং প্রশ্ন উঠছে যে যদি এটা ভুয়ো খবর, মিথ্যে খবর হয়ে থাকে, তাহলে এখনও পর্যন্ত সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়, সেই শর্মিলা সরকারের তরফ থেকে এটা নিয়ে কোনো প্রতিবাদ হয়নি কেন? বঙ্গ বিজেপির তরফ থেকে কোনো প্রতিবাদ হয়নি কেন? কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে কোনো প্রতিবাদ হয়নি কেন? তাহলে কোথাও গিয়ে কি এই খবরের সত্যতা আছে? প্রশ্ন উঠছে সেখানে। এবার প্রশ্নটা আর একটা জায়গায় রয়েছে। কি প্রশ্ন? এই যে সুদীপ ব্যানার্জিকে মন্ত্রিত্ব দেওয়া হচ্ছে, এনডিএ শরিক হয়েছে বলে দেশের বৃহত্তর স্বার্থে মনসুন সেশনে ঐতিহাসিক সব বিল পাশ করানোর স্বার্থে, কে এই সুদীপ ব্যানার্জি? এই সুদীপ ব্যানার্জি দুর্নীতির দায়ে 30 মাস জেল খেটে এসেছে, এবং সেটা আমি আপনি কেউ করেনি। এই বিজেপি সরকার, তার সঙ্গে সম্পর্ক ছিল, তাদের নেতৃত্বে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আছে তাদের হাত ধরে এই সুদীপ ব্যানার্জিকে জেল খেটে আসতে হয়েছে, এবং সুদীপ ব্যানার্জি সেই জেল খেটে আসার পর দস্যু রত্নাকর থেকে বাল্মীকিমুনি হয়ে গেছেন এমন কোনো ইনসিডেন্টস এখন অবধি চোখে পড়েনি। কেননা কিছুদিন আগেই সুরেন্দ্রনাথ কলেজের ওই ওয়ো রুমের যে কেচ্ছা কেলেঙ্কারির ব্যাপার, কোটি কোটি টাকার লেনদেন, সেই সমস্ত কিছু নিয়ে সরব হয়েছিলেন এই বিজেপির নবনির্বাচিত জনপ্রতিনিধি
তাহলে যে লোকটা এতখানি করাপশন দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে সেই লোকটাকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় মন্ত্রিত্ব দেওয়া হচ্ছে, শাক দিয়ে মাছ ঢাকা হয়ে যাচ্ছে না? 2 নম্বর আর একটা কথা চিন্তা করুন তো, কে এই শর্মিলা সরকার? প্রথমবারের জন্য এমপি হয়েছেন, প্রথমবারের জন্য এমপি হয়েই তিনি মন্ত্রিত্ব পেয়ে যাচ্ছেন না? এখনও তার দুর্নীতির খবর সেইভাবে পায়নি, কিন্তু তার যারা ক্লাসমেট আছেন, তার যারা জুনিয়র আছেন, তার যারা সিনিয়র আছেন, এই শর্মিলা দেবী সম্পর্কে অনেক তথ্য দিচ্ছেন, এবং সেগুলো যেহেতু এখনও কনফার্ম ভেরিফাই করা যায়নি, সেগুলো সামনে আনা যাচ্ছে না, সেগুলো আনলে সেটাও খুব একটা রোমাঞ্চকর হবে না। তবে শর্মিলা দেবীর একটা পরিচয়ই যথেষ্ট, যে লোকটা ভালো সে তৃণমূল হতে পারে না, যে তৃণমূল সে ভালো হতে পারে না। এই যুক্তি তো আপনাদের অনেক আগেই দিয়েছে এবং আপনারা তার সঙ্গে সহমত পোষণ করেছেন। তো এই বর্ধমান পূর্বে এবার ক্যান্ডিডেট চেঞ্জ করেছিল 2024-এ, এবং বেছে বেছে এই শর্মিলা সরকারকে দিয়েছিল। কে দিয়েছিল? ভাইপো অভিষেক ব্যানার্জি দিয়েছিল, এবং ভাইপো অভিষেক ব্যানার্জি তাদেরকেই টিকিট দেয় যাদের দিয়ে ভাইপোর এই 25-75-এর ফর্মুলাটা সুন্দরভাবে চলবে। সুতরাং শর্মিলা দেবীর সেই ক্যাপাবিলিটি ছিল না, তারপরও ভাইপো টিকিট দিয়েছে, এটা কি বিশ্বাস করতে হবে? এরা আজকে কেন্দ্রে মন্ত্রী হয়ে যাবে, আর সেটাকে চুপচাপ মুখ বুঝে মেনে নিতে হবে দেশের বৃহত্তর স্বার্থে। সেই বৃহত্তর স্বার্থটা কি কেউ এখন অবধি বোঝাতে পারছে না ভালো করে। এবার আর একটা কথার কথা চিন্তা করুন তো, এই জিনিসটা অবশ্য আগেই বোঝা যাচ্ছিল, সেই প্রসঙ্গে যাওয়ার আগে এটা একটু বলে দেওয়া দরকার। সেটা হচ্ছে যে এরকম যে কিছু একটা হবে, এটা আমি আগে থেকেই জানতাম, এবং আজকে সকাল থেকেই সেটা স্পষ্ট হয়ে যাচ্ছিল যখন দেখলাম এই এনডিএ শরিক হয়ে যাওয়ার পর এই সুদীপ ব্যানার্জি, অভিনেতা দেব, এদের সব ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা হয়ে গেল। এবং ওই যে ঢপের চপের কি একটা দল আছে এনসিপিআই, যেখানে এরা জয়েন করেছে, কবে তৈরি হলো, কে তৈরি করলো, কিভাবে তৈরি করলো, কেন তৈরি করলো, কেউ কিচ্ছু জানে না, আজ অবধি নাম শোনেনি, সেখানে জয়েন করেছে। তো তার যে দপ্তর আছে সেখানেও কেন্দ্রীয় নিরাপত্তা সুরক্ষিত করা হচ্ছে। মানুষের যান যায় যাক, এই সব বাটপারগুলোকে বাঁচিয়ে রাখতে হবে, এটাই মেন জায়গা হয়ে যাচ্ছে। সুতরাং এইটা যদি শুরুয়াত হয়, মন্ত্রিত্ব থেকে যাবেই, সেখানে আর কি অসুবিধা আছে? এবার যেটা একটা সবথেকে বড় প্রশ্ন আমার মনের মধ্যে আসছে, আচ্ছা শর্মিলা সরকারকে এরা মন্ত্রিত্ব দিচ্ছে, প্রথমবারের সাংসদ, বিজেপি যে 12টা সাংসদ আসে সেখান থেকে মাত্র 2জন প্রতিমন্ত্রী কেন? এর আগে যখন 2019 সালে 18টা এমপি হয়েছিল, কজন মন্ত্রী হয়েছিল? সবাইকে তো এই হাফ প্যান্টুল মন্ত্রী করে রেখে দেওয়া হয়েছিল। আজ অবধি বাংলা থেকে বিজেপির টিকিটে জেতা কেউ পূর্ণ মন্ত্রিত্ব পেল না কেন? এই প্রশ্নের কেউ জবাব কি দেবে? তাহলে এদের অভিজ্ঞতা নেই বলে কেন্দ্রীয় মন্ত্রিসভায় আনা যাচ্ছে না, আনলেও এদেরকে প্রতিমন্ত্রী করে রাখা হচ্ছে। আর সেখানে শর্মিলা সরকারের মতো সাংসদ, যে প্রথমবার জিতেছে, এর আগে রাজনীতির সঙ্গে যার কোনো সম্পর্ক ছিল না, তাকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঠাঁই দিতে হচ্ছে কিসের বৃহত্তর স্বার্থ? সুদীপ ব্যানার্জি, যাকে জেল খেটে আসতে হয়েছে 30 মাস, এখনও যার কেচ্ছা কেলেঙ্কারি বেরোচ্ছে, সেই সুদীপ ব্যানার্জিকে মন্ত্রিত্ব দিতে হচ্ছে। শুনছিলাম না বড় বড় ডায়লগ আপনাদের মুখে, যারা ডিফেন্ড করছিলেন এই ব্যাপারটাকে, যে এটা এদের কোনো রকম কোনো নেই, শর্ত নেই। আমি যখন বলেছিলাম এদের 3টে স্পেসিফিক শর্ত আছে: 1, 2029-এ টিকিট কনফার্ম করতে হবে; 2, কেন্দ্রীয় নিরাপত্তার ব্যবস্থা করতে হবে; এবং 3, পদ দিতে হবে, তবে সমর্থন করব। তখন আমাকে খুব খোঁটা দিয়ে জিজ্ঞেস করেছিলেন না, আমি কি মিটিং রুমের ভেতরে ছিলাম? শুনুন মশাই, মিটিং রুমের ভেতরে থাকতে হয় না খবর জোগাড় করতে গেলে। ওই মমতা অভিষেকের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়েছি, সবার বিরুদ্ধেই লড়ার ক্ষমতা রাখি, আর সেখানেও যখন খবরগুলো জোগাড় করেছি, খবর এসে পৌঁছেছে, সেই সোর্স আছে বলেই করতে পারি, সেই সোর্স আছে বলেই এক্সিট পোলটাকে এক্সাক্ট পোল করতে পারি। সুতরাং ওই পাকামি মার্কা কথা নিজেদের কাছে রেখে দেবেন। আমি মিটিং রুমের মধ্যে ছিলাম, তারপর সেই জন্য খবর দিচ্ছি। বড় বড় বাতেলা, আপনারা সব রাজনীতি বুঝে আছেন, আমি তো কিচ্ছু বুঝি না, ঘাসে মুখ দিয়ে চলি, আর সেই জন্য এই জায়গা থেকে এই জায়গায় এসেছি, নিজের দমে পৌঁছেছি। তো এদেরকে মন্ত্রিত্ব দেওয়া গেল না, আর এদের মন্ত্রী হচ্ছে, খুব ভালো লাগছে। আর যারা এখনও চাটছেন তারা একটা কথা মাথায় রাখুন, এই যাদেরকে চোর, চিটিংবাজ, ফেরেববাজ আপনারা বলেছেন, আপনাদের নেতারা এসে বলেছেন, এবার এরাই আপনাদের নেতা নেত্রী হয়ে আপনাদের মাথায় উঠে নাচবে, আর আপনাদেরকে স্যার করে নমস্কার করে করতে হবে, তাদের জন্যই জিন্দাবাদ জিন্দাবাদ করতে হবে। আর এদেরকে যেরকম ডিম ছুটছে, এদেরকে যেরকম টমেটো ছুটছে, এরা যখন আবার এই রাজ্যে ক্ষমতার পরিবর্তন হবে, আবার ডিগবাজি মারবে, আর সেই ডিম টমেটোটা আপনারা খাবেন। এখনও যদি নিজের ভালো না বুঝতে পারেন, এখন বোঝা শুরু করুন। আচ্ছা, আমার মনে একটা প্রশ্ন আসছে, যে সব কিছুই তো হয়ে গেল, তাহলে এই দুটো মানুষ কি দোষ করলো বলুন তো? এদেরকে নিয়ে নিলেই তো 16 কলা পূর্ণ হয়ে যায়। বিরোধী শূন্য স্মুথ জায়গা তৈরি করা হচ্ছে, দেশের স্বার্থে হচ্ছে, নাকি এই অভিষেক ব্যানার্জিকে যেই রোজ ডেকে সিআইডি ডেকে জেরা করা হচ্ছে, ইডি ডেকে জেরা করা হচ্ছে, আসলে প্রকারান্তরে অভিষেক ব্যানার্জিকে ভালো তৃণমূল করার চেষ্টা করা হচ্ছে?
যেমন এই সুদীপ ব্যানার্জিরা হঠাৎ করে আজকে ভালো তৃণমূল হয়ে গেছে, শর্মিলা সরকাররা ভালো তৃণমূল হয়ে গেছে, যারা এই চরম হিন্দু বিরোধী সায়নী ঘোষের মতো মেয়েরা তারা আজকে ভালো তৃণমূল হয়ে গেছে, চরম হিন্দু বিদ্বেষীগুলো, দুর্নীতিপরায়ণগুলো, হিন্দু রক্ত যাদের হাতে লেগে আছে তারা আজ এরকম ভালো তৃণমূল হয়ে গেছে। অভিষেক ব্যানার্জিকেও রোজ সিআইডি ইডি এইসব দিয়ে ডেকে ডেকে সেই ভালো তৃণমূল করানোর চেষ্টা করা হচ্ছে। তারপর একদিন দেখবো টুক করে এদের দলে অভিষেক ব্যানার্জিও যোগদান করে দিয়েছে। তা করতেই পারেন তিনি, ভালো করে তার একটা সাংগঠনিক দক্ষতা আছে, একটা দলের আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তো তাকে দিয়ে দিলেই তো মোটামুটি 16 কলা পূর্ণ হয়ে যাবে। আর যেভাবে ফেঁসে আছে ভালো তৃণমূল হতে অভিষেকের খুব বেশি সময় লাগবে না, ব্যাস তাহলেই সব মিটে গেল। আর সেটা হলে মমতাই কী দোষ করলো ভাই? এতদিন এত কষ্ট টষ্ট করেছে, বুড়ো বয়সে ছোটাছুটি করাবে? তো মমতাকে কোনো একটা রাজ্যের রাজ্যপাল করে দিক, ব্যাস সব মিটে গেল। কোনো বিরোধী থাকবে না, না रहेगा বাঁশ না বাজেগি বাঁশুরি, শেষ। সেই দিকেই কি আস্তে আস্তে যাচ্ছে? সুদীপ ব্যানার্জিকে যদি ভালোবেসে নেওয়া যায়, কাকলি ঘোষ দস্তিদারকে যদি নেওয়া যায়, সায়নী ঘোষকে যদি নেওয়া যায়, অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি কী দোষ করলো আমাকে একটু কেউ বুঝিয়ে দিন। যারা বৃহত্তর রাজনীতির স্বার্থে দেখছেন, দেখুন বৃহত্তর স্বার্থের রাজনীতির স্বার্থে দেখুন, মমতা ব্যানার্জি আসা মানে মমতা ব্যানার্জির সঙ্গে এতদিনের সঙ্গে থাকা মুসলিম ভোট ব্যাঙ্কটা চলে আসবে। মমতা ব্যানার্জি আসা মানে কিভাবে কোথা থেকে কিভাবে চুরি করতে হয়, কিভাবে বাটপারি করতে হয় সেইটা চলে আসবে। অভিষেক ব্যানার্জি আসা মানে কিভাবে 25-75-এর ভাগ করতে হয়, কিভাবে পুলিশকে কাজে লাগিয়ে, কিভাবে প্রশাসনকে কাজে লাগিয়ে তোলাবাজি করতে হয়, সেগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। নতুন দল সব জিতে এসছে, কারোর এক্সপিরিয়েন্স নেই কিভাবে কি করতে হয়, একদম শিখিয়ে পড়িয়ে এরা মানুষ করে নিতে পারবে। নিন নিন নিন, এদেরকে নেওয়ার জন্য আপনারা এবার কথাবার্তা বলুন। একদম ওই শাক দিয়ে আর মাছ ডাকতে হবে না, হাতে পতাকা ধরিয়ে একদম নিয়ে এসে সরাসরি যোগদান করিয়ে দিন। এইবার আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসবে, হোয়াটস নেক্সট? যদি এটা হয় তাহলে কি হবে? দেখুন, আপনারা কে কী করবেন সম্পূর্ণ আপনাদের ব্যাপার, আমি কি করব সেটা আমার ব্যাপার। তো আমার মনের মধ্যে যেটা আশঙ্কা আছে, যেটা আমি ওই প্রতিবেদন যেদিনকে করেছিলাম সেদিন থেকেই যেটা আমাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল, যে সামনে 3টে বছর আছে, এই 3 বছরে মানুষের স্মৃতিশক্তি বড্ড দুর্বল, একটু চিল্লাম চিল্লি এদিক ওদিক হবে, তারপর মানুষ আস্তে আস্তে ব্যাপারটা ভুলে যাবে। যদি মানুষ একবারে ভুলে যায় তাহলে কি করা হবে? তাহলে বলা হবে যে এদেরকে সরাসরি বিজেপি নিয়ে এসে বিজেপির টিকিট দিয়ে দেওয়া হলো। সেই জায়গা এনসিওর না করে এরা কেউ জয়েন করেনি, করতে পারে না, এদের মতো ধান্দাবাজ লোক হয় না। আর না হলে যদি তখনও চিল্লাম চিল্লি একটু থাকে, একটু কোথাও অসুবিধা থাকে, তখন বলবে যে এটা তো আমাদের এনডিএ শরিক, এবং এইটাকে চাপা দেওয়ার জন্য তখন অন্য রাজ্যে কী দুর্নীতিপরায়ণ কাম হয়েছে সেইগুলোকে সামনে নিয়ে আসা হবে। এই ধরুন অজিত পাওয়ারের কেস নিয়ে আসা হবে, যে যখন মহারাষ্ট্রে অজিত পাওয়ার এসেছিল তখন আপনারা কিছু বলেননি, এখন কেন প্রতিবাদ করছেন? কেন্দ্র থেকে কোনো নেতা উড়ে এসে বলবেন যে ওই একে নেবো না ওকে নেবো না করলে চলবে না, বৃহত্তর হিন্দু স্বার্থ আছে, সবাইকে নিয়ে চলতে হবে, চুরি করেছে তার কি হয়েছে, ওটা বড় ব্যাপার নয় আজকের দিনে। বোঝাতে হবে কর্মীদের, এবং কর্মীদের গিয়ে তারপর বোঝাতে হবে সাধারণ মানুষকে। এইসব অনেক ধানাই পানাই চলবে। অর্থাৎ আমি যেটা দেখতে পাচ্ছি, এরা ভবিষ্যতে হয় বিজেপির টিকিটে, নাহলে বিজেপি সমর্থিত এনডিএ প্রার্থী হিসেবেই থাকবে ময়দানে, সেটা এনশিওর না করলে হবে না। এইবার তাহলে কি করা যেতে পারে? আমি অন্তত যেটা করব বলে ঠিক করেছি, যে এটা আবারও বলছি যে এই খবরটা ভুয়ো হোক, মিথ্যে হোক, ভুল হোক, আমার থেকে খুশি কেউ হবে না। যেদিনকে এইটা সরকারিভাবে ঘোষণা করা হবে, কেন কেন্দ্রীয় মন্ত্রিসভায় তো এইভাবে ব্রেকিং নিউজ দিয়ে ঘোষণা হয় না, কেন্দ্রীয় মন্ত্রিসভায় এটা গ্যাজেট দিয়ে বা শপথ গ্রহণ দিয়ে এটা হবে, যেদিনকে এটা হবে সেদিনকে আমি প্রতিবাদে সরাসরি রাস্তায় নামব। আশা করব এটা করার পর যদি এরকম কোথাও কোনো আলোচনা হয়ে থাকে, সেই আলোচনা যেন ভণ্ডুল হয়ে যায়, এদেরকে যেন কোনো রকম ইনক্লুশন করা না হয়। আর যদি এটা ভুয়ো খবর হয় সেটাও যেন সামনে নিয়ে আসা হয় যে সংবাদ মাধ্যম এটা ভুয়ো খবর ছড়াচ্ছে, এরকম কোনো কথা হয়নি, এরকম কোনো কিচ্ছু হবে না, কেউ কিছু মন্ত্রিত্ব পাচ্ছে না, সেই জায়গাটাও যেন এনশিওর করা হয়। আর যদি না হয়, যেদিনকে হবে সেদিনকে একদম প্রতিবাদ থাকবে, সেই প্রতিবাদ আমি ওপেনলি জানিয়ে করব। এবার আপনাদের যাদের মনে হবে সেই প্রতিবাদের সঙ্গে গলা মেলানোর দরকার আছে, নিশ্চিতভাবে করবেন, এবং এটাকে স্টপ করাতে হবে। যদি এটা স্টপ হয়ে যায় ওয়েল অ্যান্ড গুড, না হলে ভবিষ্যতে আমি কিন্তু দরজা খোলা রাখছি, আমি রাজনীতির ময়দানে নেমে প্রতিবাদ করব। কেননা বুঝছি যে এইসব সিস্টেমের বিরুদ্ধে লড়তে গেলে হাতে কিছুটা পাওয়ার দরকার, না হলে হয় না। নিঃশর্তভাবে বাইরে থেকে করে চিল্লামচিল্লি করব, তারপর উপর মহল থেকে চাপ আসবে, চেপে যাও, চেপে গেলে ভালো, নাহলে যেভাবে মমতা অভিষেক করেছে সেভাবেই হয়তো আবার শুরু হবে পুলিশ পাঠিয়ে, ভুয়ো কেস দিয়ে মুখটা বন্ধ করা, মামলায় জর্জরিত করা, জেলে পোড়া, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা, সেসব আবার হয়তো চলতে পারে।
সুতরাং সেইটা যদি করতে হয়, সেটা যদি স্টপ করতে হয়, ওই সরাসরি রাজনীতির ময়দানে দরকার আছে। আমার মনে হয় না অতখানি এক্সট্রিম স্টেপের দরকার আছে, বা আমি নেমেও বিশাল কিছু করতে পারবো সেটাও আমি জানি না। কিন্তু একটা প্রতিবাদ তো কোথাও রেজিস্টার করার দরকার আছে। এই সরকারটা, আমি এখনও বিশ্বাস করি বিজেপি একটা বড় চালিকা শক্তি ছিল এই রাজ্যে পরিবর্তনের জন্য, কিন্তু এটা বিজেপির ভোটে এই সরকারটা তৈরি হয়নি। বহু হিন্দু মানুষের অতৃপ্ত আত্মার উপর ভর করে এই সরকারটা তৈরি হয়েছে। আজকে এই ঘটনা যদি সত্যি হয়, উপর থেকে অভয়ের আত্মা কাঁদছে, পঙ্কজ দত্তের আত্মা কাঁদছে, রাজেশদের আত্মাগুলো কাঁদছে, যে হিন্দুগুলোকে শহীদ হতে হয়েছে এই এত বড় যুদ্ধটা জেতার জন্য, হিন্দুদের স্বার্থটাকে রক্ষা করার জন্য, তারা কিন্তু আজকে এই সিদ্ধান্তে কাঁদছে, কেউ মেনে নিতে পারছে না। এবং এটা যারা পদে আছেন, যারা দলের মধ্যে আছেন, যাদের কথা ওই পার্টি লাইনে পৌঁছে দেওয়ার মতো জায়গা আছে, তারা সমস্বরে প্রতিবাদে নামুন। তারা সেখানে মেসেজটা পৌঁছে দিন যে এইটা যদি হয়, পশ্চিমবঙ্গে কিন্তু একটা প্রচণ্ড খারাপ বার্তা যাচ্ছে, এবং যে সরকারটাকে এত ভালোবেসে মানুষ নিয়ে এসেছে, সেই সরকারটাকে কিন্তু মানুষ দূরে ঠেলে দিচ্ছে। সেই সরকারের দল বিজেপি থেকে মানুষ নিজের দূরত্ব বাড়াতে শুরু করেছে। এবং একটা সরকার তৈরি হওয়ার 1 মাসের মধ্যে যদি এই সম্ভাবনা তৈরি হয়, এটা কিন্তু ধীরে ধীরে ফাটলটা বাড়বে, এবং একটা সময় এমন জায়গায় চলে যাবে যেটাকে আর সামলানো যাবে না, আর বাংলাকে আবার তার পোড়া কপাল নিয়ে দাঁড়াতে হবে। সুতরাং সেটা যাতে না হয়, সেটার বিরুদ্ধেই আমার প্রতিবাদ থাকছে, সেটাকে আটকানোর চেষ্টাটা থাকছে। কি বলবেন এই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।